একাদশ শ্রেণীর সকল ছাত্রকে বাংলা বিষয়ের আলোচনাতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একাদশ শ্রেণীর বাংলা সাহিত্যের ইতিহাস এই বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয় নিয়ে আলোচনা করার আগে সকলের কাছে বলা যে গোটা বিষয়টি মন দিয়ে শুনবে। আমি অধ্যায়টির নাম বলেছি বাংলা সাহিত্যের ইতিহাস। আমাকে প্রথমেই জানতে হবে যে বাংলা সাহিত্যের ইতিহাস বলতে কি বোঝায়। দেখো, নামটার মধ্যেই বলা আছে বাংলা সাহিত্যের ইতিহাস, অর্থাৎ বাংলা ভাষাতে প্রথম যবে সাহিত্য রচিত হয়েছে তখন থেকে আজ পর্যন্ত বাংলা ভাষাতে যা কিছু সাহিত্য লেখা হয়েছে তার ইতিহাস, অর্থাৎ মূলত তথ্যকে আমরা বলছি বাংলা সাহিত্যের ইতিহাস। এবার হচ্ছে যে আমাদের যখনই বলছি যে বাংলা ভাষাতে প্রথম যেদিন লেখা হয়েছে বা যখন থেকে বাংলা সাহিত্যের সূচনা, তবে থেকে আজ অবধি, তাহলে প্রথমেই আমাকে জানতে হবে যে বাংলা ভাষাতে প্রথম সাহিত্য কবে লেখা হয়েছে এবং সেই সাহিত্য গ্রন্থের বা সাহিত্য রচনাটির নাম কি, এটা আমাকে জানতে হবে। আমি সেই আলোচনায় প্রবেশ করার আগে আমি শুধু মুখবন্ধে বা ভূমিকাতে ছোট্ট করে বলতে চাই যে বাংলা ভাষাতে সাহিত্য সৃষ্টির আগে বাঙালিরা কিন্তু সংস্কৃত, প্রাকৃত, অপভ্রংশ, অবহট্ঠ এই সকল ভাষাতে কিন্তু সাহিত্য লিখেছেন। তারপরে কিন্তু বাংলা ভাষাতে সাহিত্য রচিত হয়েছে। অর্থাৎ বাংলা ভাষা জন্মাবার আগে যে ধাপগুলো বা যে স্তরগুলো পেরিয়ে পেরিয়ে বাংলা এসছে, বাংলা ভাষা জন্ম নিয়েছে, সেই স্তরগুলোতেও কিন্তু অর্থাৎ সংস্কৃতে, প্রাকৃতে, অপভ্রংশে, অবহট্টে বাঙালিরা কিন্তু সাহিত্য রচনা করেছেন। আমরা সেই পর্বে যে সাহিত্য লেখা হয়েছে আমরা সেটাকে তিনটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে সংস্কৃত সাহিত্য, একটা প্রাকৃত সাহিত্য, আর একটা হচ্ছে অপভ্রংশ অবহট্ট সাহিত্য। অর্থাৎ বাংলা ভাষাতে সাহিত্য লেখার আগে বাঙালিরা যে ভাষাগুলোতে সাহিত্য লিখেছেন বা যে ধাপগুলো পেরিয়ে বাংলা ভাষার জন্ম এবং ভাষা থেকে সাহিত্যের জন্ম, সেই জায়গাগুলোকে আমরা মুখবন্ধে ছোট করে আলোচনা করে নিচ্ছি। প্রথম আমরা বলেছি সংস্কৃত সাহিত্য, অর্থাৎ বাঙালির লেখা সংস্কৃত সাহিত্য। আমি এই পর্বে তোমাকে যেটা বলতে পারি বা তোমাদের যেটা বলতে পারি, দুটো সংকলন কাব্যের নাম বলতে পারি। সংকলন কাব্য মানে যেখানে অনেকগুলো কবিতার সংকলন করা হয়েছে। এমন একটি বইয়ের নাম হচ্ছে তোমার সুভাষিত রত্নকোষ,
আরেকটি বইয়ের নাম হচ্ছে সদুক্তি কর্ণামৃত, সদুক্তি কর্ণামৃত, আর একটা হচ্ছে সুভাষিত রত্নকোষ। এই দুটো কিন্তু সংকলন গ্রন্থ। সুভাষিত রত্নকোষের যিনি সংকলক তিনি হচ্ছেন বিদ্যাকর, আর সদুক্তি কর্ণামৃতের যিনি সংকলক তিনি হচ্ছেন শ্রীধর দাস। এবার তুমি প্রশ্ন করতে পারো যে এই বই দুটোতে বা এই সংকলন গ্রন্থ দুটোতে কি আছে? আছে কতগুলো প্রকীর্ণ শ্লোক। প্রকীর্ণ শ্লোক বলতে চুটকি কবিতা। আর এই পর্বে তোমার আরেকটি বইয়ের নাম বলতেই হয়, যেটা জয়দেবের লেখা, কবি জয়দেবের লেখা গীত গোবিন্দম, এই বইটা। এরপরে আমরা প্রাকৃত সাহিত্য, প্রাকৃত সাহিত্যের ক্ষেত্রে মানে প্রাকৃত ভাষাতে লেখা সাহিত্যের মধ্যে আমরা একটা কবিতা সংগ্রহের নাম বলতে পারি, যেটার নাম হচ্ছে তোমার গাথা সপ্তশতী। গাথা সপ্তশতী, তালবস্য তয় দীর্ঘী। যিনি লেখক তিনি হচ্ছেন হাল, হয়াকার লয়েকার র, হালের লেখা গাথা সপ্তশতী। এটা হচ্ছে একটি বই, এটা কবিতা সংগ্রহ যেটা মহারাষ্ট্রে প্রাকৃতে লেখা। আরেকটি বইয়ের নাম হচ্ছে প্রাকৃত পৈঙ্গল, যেটা একটা ছন্দ গ্রন্থ, ছন্দ গ্রন্থ পিঙ্গলের দ্বারা সংকলিত, এবং এইটা কিন্তু সৌরসেনী প্রাকৃত বা অপভ্রংশে লেখা। তাহলে আমরা যেটা করলাম যে বাংলা ভাষাতে সাহিত্য লেখার আগে বাঙালিদের বাংলা ভাষায় সাহিত্য সৃষ্টির আগে সংস্কৃতে প্রাকৃতে অপভ্রংশে যে সাহিত্য রচনা আমরা তার কথা বলছি। এরপরে শেষ যেটা হচ্ছে সেটা হচ্ছে অপভ্রংশ বা অবহট্ট ভাষাতে লেখা। এর পরবর্তী ধাপটাই হচ্ছে বাংলা। তাহলে অপভ্রংশে অবহট্টে লেখা কয়েকটা মানে সেক্ষেত্রে যে লেখাগুলো হয়েছে, যেমন সরহপাদ বা কান্নপাদ, তাদের দোহাকোষের যে দোহাগুলো সেগুলো কিন্তু অবহট্ট ভাষাতে তিনি কবিতাগুলো রচনা করেছিলেন। এবার আমরা মূল আলোচনায় আসছি, যেটা মূল আলোচনা, যেটা আমাদের পাঠ্য, যে বাংলা সাহিত্যের ইতিহাস, অর্থাৎ বাংলায় প্রথম কবে লেখা হলো সেটা প্রথম আমাকে জানতে হবে। সেখান থেকে আজ অবধি অর্থাৎ বর্তমান কাল পর্যন্ত, এগুলো যেহেতু ইতিহাস, ফলে এগুলো কিন্তু তথ্যগুলো আমাকে মনে রাখতে হবে। তাহলে আমি যদি প্রথম সীমানাটা ধরতে পারি যে বাংলায় প্রথম কবে লেখা হয়েছে, তাহলে কিন্তু আমি বাংলা সাহিত্যের বয়সটা বার করে দিতে পারি। বাংলায় প্রথম লেখা হয়েছে অনুমান করা হয় দশম শতাব্দীতে। যদি দশম শতাব্দীতে লেখা হয়, তাহলে আজকে 2021, তাহলে বলা যেতে পারে বাংলা সাহিত্যের বয়স হচ্ছে 1100 বছরের কিছুটা বেশি। অর্থাৎ বাংলা সাহিত্যের জন্ম হচ্ছে দশম শতাব্দীতে, আর আজকে 2021, তাহলে বাংলা সাহিত্যের বয়সটা হচ্ছে 1100 বছরের একটু বেশি। এবার এই 1100 বছরের ইতিহাসটাকে যদি আমি একসঙ্গে আলোচনা করি, তাহলে কিন্তু আলোচনাটা একটু অসুবিধাজনক। তাই বাংলা সাহিত্যের যারা ঐতিহাসিক, অর্থাৎ যারা বাংলা সাহিত্যের ইতিহাস যারা রচয়িতা, তারা কেবল আলোচনার সুবিধার জন্য এই বাংলা সাহিত্যের দীর্ঘ সময়কালটাকে 3টে ভাগে বিন্যস্ত করে দিলেন। একটি ভাগের নাম হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, একটি ভাগের নাম হচ্ছে বাংলা সাহিত্যের মধ্যযুগ, একটা
আরেকটা ভাগের নাম হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ। তাহলে পরের জায়গাটায় চলে এলো যে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত থেকে কতটা, মধ্যযুগ কত থেকে কতটা, আধুনিক যুগ কত থেকে কতটা। তাহলে প্রথম আমরা জানব প্রাচীন যুগ। যেহেতু বাংলা সাহিত্যের প্রথম সীমানাটা আমরা জেনে গেছি যে দশম শতাব্দীতে বাংলা সাহিত্যের সৃষ্টি, তাহলে প্রাচীন যুগ ওখান থেকে শুরু হবে। তাহলে প্রাচীন যুগ শেষ হচ্ছে কবে? তাহলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সময়সীমা কত? তার উত্তর হবে দশম থেকে দ্বাদশ শতাব্দী। দশম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, অর্থাৎ তুর্কি আক্রমণের আগের সময় পর্যন্ত। এবার আমাদের এই গোটা প্রাচীন যুগে বাংলা ভাষাতে যা যা লেখা হয়েছে সেটা কিন্তু আমাদের পাঠ্য। তারপরে আমরা যখন প্রাচীন যুগে যা যা লেখা হয়েছে সেটা যখন আমরা পড়ে নেব, তার তথ্যগুলো ইতিহাসগুলোকে পড়ে নেব, তারপরে আমরা মধ্যযুগে ঢুকব, তারপরে আমরা আধুনিক যুগে ঢুকব। তাহলে আমাদের প্রথম পাঠ্য হচ্ছে প্রাচীন যুগ। তাহলে আমি তোমাকে প্রশ্নের আকারে বলে দিই যে বাংলা সাহিত্যের ইতিহাসকে আলোচনার সুবিধার জন্য বাংলা সাহিত্যের যারা ঐতিহাসিক তারা তিনটি যুগে বিন্যস্ত করেছেন। একটা যুগ হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, একটা বাংলা সাহিত্যের মধ্যযুগ, একটা বাংলা সাহিত্যের আধুনিক যুগ। এবার প্রাচীন যুগ কতটা? প্রাচীন যুগ হচ্ছে দশম থেকে দ্বাদশ শতাব্দী পর্যন্ত। মধ্যযুগের আলোচনায় যখন আমরা ঢুকব তখন আমরা মধ্যযুগটাকে পড়ব। এবার এই প্রাচীন যুগে তা বাংলা সাহিত্যের প্রাচীন যুগে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বাংলা ভাষাতে যে বই লেখা হয়েছে তার ইতিহাস বা তার তথ্যগুলো আমাদের জানতে হবে, ওটাই আমাদের পাঠ্য। এবার বলি যে এই দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বাংলা ভাষাতে আমরা কটা বই পেয়েছি? তার উত্তর হচ্ছে যে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে বা বাংলা সাহিত্যের প্রাচীন যুগে আমরা কেবল একটি মাত্র গ্রন্থের নাম পেয়েছি, আর সেই গ্রন্থটির নাম, সেই বইটির নাম, সেই পুস্তকটির নাম হচ্ছে চর্যাপদ। এটা হচ্ছে বাংলা ভাষায় লেখা প্রথম বই। বাংলা সাহিত্যের আদি বা প্রথম নিদর্শন হচ্ছে এই চর্যাপদ। তাহলে প্রাচীন যুগে একটি মাত্র বই আমরা পেয়েছি, সেই বইটির নাম হচ্ছে চর্যাপদ। এই বইটির যাবতীয় তথ্য, এটা কি ধরনের বই, এই বইটার মধ্যে কি আছে, এই বইটার লেখক বা কবি কারা, এই বইটা কে কবে কোথা থেকে এই বইটার পুঁথি আবিষ্কার করলেন, আবিষ্কার করার পর কি করলেন, এই বইটির বিষয় কি, এই যাবতীয় তথ্য আমাদের কিন্তু ক্রম ধরে ধরে জানতে হবে। সেটাই কিন্তু আমাদের পাঠ্য। তাহলে আমরা যেটুকু জানলাম যে প্রাচীন যুগে অর্থাৎ দশম থেকে দ্বাদশ শতাব্দী এই সময়কালের মধ্যে এখনো অবধি আমরা একটি মাত্র বইয়ের সন্ধান পেয়েছি, আর সেই বইটির নাম হচ্ছে চর্যাপদ। এই বইটি সম্পর্কিত যাবতীয় ইতিহাস বা তথ্য এবার আমরা ক্রম ধরে ধরে জানব। তা প্রথম আমরা জানব যে বাংলা ভাষায় লেখা প্রথম বইটির নাম কি? উত্তর হবে চর্যাপদ। 2 নম্বর হচ্ছে চর্যাপদের রচনাকাল কত? যেহেতু প্রাচীন যুগে এটা লেখা
আর প্রাচীন যুগ বলতে দশম থেকে দ্বাদশ শতাব্দী, তাই চর্যাপদের রচনাকাল কিন্তু হচ্ছে দশম থেকে দ্বাদশ শতাব্দী। এই দশম থেকে দ্বাদশ শতাব্দী। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে এই চর্যাপদ এটা কি ধরনের গ্রন্থ বা কি ধরনের পুস্তক বা কি ধরনের বই? যাদের কাছে এই গ্রন্থাকারে বইটা আছে তারা দেখবে যে চর্যাপদ কিন্তু একটা কবিতার বই বা গানের বই বা কবিতা বা গানের সংকলন। যখন সংকলন বলছি তার মানে হচ্ছে যে এই চর্যাপদের মধ্যে কতগুলো কবিতা বা গান আছে। এই প্রশ্ন করতে পারো যে আপনি একই সঙ্গে এগুলোকে কবিতা বা গান কেন বলছেন? কেন এই কবিতাগুলোকে একই সঙ্গে আমি গান এবং কবিতা বলছি, অর্থাৎ এই কবিতাগুলোকে কেন গান বলছি? তার উত্তরটা আমি আস্তে আস্তে দেবো। তাহলে আমি কি জানলাম? যে চর্যাপদ হচ্ছে একটা কবিতা বা গানের সংকলন। ঠিক ওখান থেকে প্রশ্নটা আসবে যে চর্যাপদের মধ্যে কতগুলো কবিতা বা গান আছে, অর্থাৎ এগুলো কেন গান বলে তার প্রমাণটা পরে দিচ্ছি। তার উত্তরটা হচ্ছে যে চর্যাপদের মধ্যে 50টি পদ আছে, মতান্তরে 51টি আছে। কেন 51 বললাম তারও উত্তর আমি পরে দিচ্ছি। তাহলে দুটো প্রশ্ন আমার বাকি রইল, কিন্তু একটা হচ্ছে এগুলোকে কেন কবিতার সঙ্গে গানও বলছি, আর 2 নম্বর হচ্ছে যে আমি 50টি কবিতা বা পদ আছে বললাম, মতান্তরে 51 বললাম, কেন বললাম? এরপর হচ্ছে তা যখন আমি জেনে গেলাম যে চর্যাপদের মধ্যে 50টি পদ আছে, তখনই তোমার মধ্যে প্রশ্ন জাগবে তাহলে এই চর্যাপদ গ্রন্থটিতে এই 50টি পদ কতজনের লেখা? যেহেতু এটা সংকলন গ্রন্থ, উত্তর হবে 24 জন। তাহলে 24 জন কবির লেখা 50টি কবিতা এখানে রয়েছে। তাহলে আমি কি জানলাম? যে চর্যাপদ হচ্ছে বাংলা ভাষা এবং সাহিত্যের আদি নিদর্শন, অর্থাৎ বাংলা ভাষায় লেখা প্রথম সাহিত্য। 2 নম্বর জানলাম এটি দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে লেখা। 3 নম্বর জানলাম যে এটা একটা কবিতা বা গানের সংকলন। 4 নম্বর জানলাম যে এর মধ্যে 50টি পদ বা কবিতা আছে। 5 নম্বর জানলাম এই 50টি পদ বা কবিতা 24 জন কবি মিলে লিখেছেন। এবার 6 নম্বর জানব এই 24 জন কবির মধ্যে কয়েকজনের নাম বলো। আমি কয়েকজনের নাম বলি: লুইপাদ, চাটিলপাদ, কাহ্নপাদ, ভুসুকুপাদ প্রমুখ। আমি 4 জন কবির নাম বললাম এবং এরাই মিলে কিন্তু এই 50টা কবিতা লিখেছেন। ঠিক এর পরের প্রশ্নটা থাকবে যে চর্যাপদের যে পদগুলো লেখা হয়েছে, অর্থাৎ চর্যাপদের যে কবিতাগুলো, সেই কবিতাগুলোর বিষয় কি? সেই বিষয়টা আমি একটু বলি। যে চর্যাপদের যে কবিদের নাম বললাম, এরা কিন্তু প্রত্যেকের একটা ধর্মীয় পরিচয় আছে। এরা হচ্ছেন সহজিয়া বৌদ্ধ সাধক। কবিতা লেখার জন্য এরা কিন্তু কবিতা লেখেননি, এরা প্রত্যেকের একটা ধর্মীয় পরিচয় আছে। এনারা হচ্ছেন সহজিয়া বৌদ্ধ সাধক। আর এই সহজিয়া বৌদ্ধ ধর্মের সাধন পদ্ধতি কীরকম হবে, সেই সাধন পদ্ধতির কথাই কিন্তু চর্যাপদের বিষয়। কিন্তু তুমি প্রশ্ন করতে পারো যে সহজিয়া বৌদ্ধ ধর্মের সাধন পদ্ধতি জেনে আমার কি লাভ? আমার এই রকম সাহিত্য পড়ে আমার কি লাভ?
আমি ইতিপূর্বে বহু জায়গাতে বলেছি যে সাহিত্যকে বলা হয় সমাজের দর্পণ। 1000 বছর আগে বা 1100 বছর আগে বাংলার সমাজ, বাংলার পরিবার, বাংলার সংস্কার কীরকম ছিল, যে যুগে আমি ছিলাম না, সেটা আমাকে কে বলে দিতে পারে? সেটা বলে দেওয়ার কাজ হচ্ছে সাহিত্যের, কারণ সাহিত্যের মধ্যে যুগের প্রতিফলন ঘটে। ফলে 1000 বছর আগে বাংলার সমাজ, পরিবার, তখনকার রীতিনীতি, সংস্কার, বিশ্বাস কীরকম ছিল, এটা যদি আমার জানার ইচ্ছে থাকে, তাহলে সেই সময়ের যে বই অর্থাৎ চর্যাপদ সেটা আমাকে জানিয়ে দেয়। তাহলে আমি কি বললাম যে চর্যাপদের বিষয় কিন্তু, যেহেতু চর্যাপদের যাদের কবিদের নাম বলছি, এরা প্রত্যেকে সহজিয়া বৌদ্ধ ধর্মের সাধক। আর সহজিয়া বৌদ্ধ ধর্মের সাধন পদ্ধতি কীরকম হবে সেটাই কিন্তু চর্যাপদের কবিতাগুলির বিষয়। কিন্তু এটা মনে রাখতে হবে যে তারা যতই ধর্মীয় সাধক হন না কেন, তারা সমাজের বাইরের মানুষ নন। তাই সমাজে ঘটে যাওয়া বিষয়গুলো, অর্থাৎ তখনকার পরিবার, তখনকার রীতিনীতি, তখনকার জীবিকা, তখনকার আহার, খাদ্য তালিকা, সেগুলোকে তারা উপেক্ষা করতে পারেননি। তাই চর্যাপদের মধ্যে এগুলো কিন্তু পরোক্ষে প্রকাশ পেয়েছে। আর সেটা জানার জন্যই আমরা চর্যাপদ পড়ব বা অধ্যয়ন করব। তাহলে চর্যাপদের বিষয় কি, এটা আমি কিন্তু তোমাদের বললাম। আজকে এই পর্যন্ত আলোচনা রেখে আগামী দিন এখান থেকেই আমরা পরবর্তী আলোচনায় প্রবেশ করব। ধন্যবাদ সকলকে।